সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে তথ্য বিষয়। আমরা প্রতি বৃহস্পতিবার আমাদের তথ্য বিষয়ের উপর ক্লাস নিয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখন যুক্ত হতে পারবেন অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমরা আজ স্বল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করবো, যেহেতু আজ 27শে কদর। অনেকেই বন্দিতে ব্যস্ত। আর এই দিনটা আসলে আমাদের আজ ক্লাস সেই দিন, তো এই জন্য আমরা ক্লাসটা নিতে বাধ্য হচ্ছি, না হলে আজ ছুটি দিতাম। আজ আমরা আলোচনা করছি নন্দন তত্ত্ব কি। সাহিত্যে নন্দন তত্ত্বের গুরুত্ব কতটুকু আছে সেটুকু আমরা আজ আপনাদের মধ্যে তুলে ধরব। নন্দন তত্ত্ব দর্শনের একটি শাখা, যেখানে সৌন্দর্য, শিল্প, সাপ ও সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। নন্দন তত্ত্ব কি? দর্শনের একটি শাখা, যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ ও সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। আরো বৈজ্ঞানিক ভাবে বললে আমরা বলতে পারি যে নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা। আরো সহজভাবে যদি বলতে চান, মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্যের চর্চা করা হয় তাকে নন্দন তত্ত্ব বলে। মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয় তাকেই নন্দন তত্ত্ব বলে। এবার আমরা দেখবো যে নন্দন তত্ত্ব সাহিত্যের মধ্যে গুরুত্ব কতখানি। সাহিত্যের সঙ্গে নন্দন তত্ত্বের নিবিড় সম্পর্ক আছে, তবে এই ধারণাটি স্বাভাবিক বিবেচনার মধ্যে প্রায় সীমাবদ্ধ রয়েছে। বিশেষ মনোযোগকে ঠিক যেন পেয়ে ওঠেনি নন্দন ভাবনার ব্যাপারে। সাহিত্যে নন্দন তত্ত্বের স্থান তার পরিবেশন শৈলী, সমাপ্ত কিংবা অন্যান্য প্রসঙ্গ মাঝে মধ্যে চিন্তাবিদ মহলে আলোচনার টেবিলে স্থান প্রয়োগ ঘটে। কিন্তু সাহিত্যের সাধারণ ভক্তরা আজও ঠিক কতটা বুঝে উঠতে পারেনি নন্দন তত্ত্ব জিনিসটা সাহিত্যে কিভাবে প্রবেশ করে এবং কতটা জায়গা জুড়ে কি পরিমাণ সময় ধরে অবস্থান করতে পারে। আর সাহিত্য নন্দন তত্ত্বই বা প্রকৃত অর্থে কি। চারপাশে আমরা সাহিত্যের যে চলাচল ও অভিজ্ঞতা দেখি, তার দিকে গভীরভাবে দৃষ্টি রাখলে অনুভব করা যায় জাগতিক লাভ লোকসানের দিকে সাহিত্য স্রষ্টার মনোযোগ থাকে না। তার আকর্ষণ নিবন্ধ থাকে সৌন্দর্য সৃষ্টির অভিমুখে। মানুষের মনে ও চিন্তায় নন্দন বাগান তৈরি করে দেওয়াই যেন সাহিত্যের মূল ডেস্টিনেশন। ধরা যাক কবি লিখেছেন, তোমার অবাধ্য চুল আমার ঘামে ভেজা, রুমাল দিয়ে বাঁধতে গিয়ে নাকের রন্ধ্রে ঢুকে গেল কিছু সৌদি পারফিউমের সুবাস, আর সঙ্গে প্রবেশ করলো সামান্য হতাশা। পায়েলের শোভা সেদিন স্পর্শ করেনি তোমাকে। মেহেদির পুরনো কিছু রং ছিল বটে, কিন্তু নেশা ছিল না। আমরা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে যখন পড়ি দিচ্ছিলাম পাড়ি দিচ্ছিলাম অপার সমুদ্র, তখন পাইলট অথবা বাল্যবন্ধু কোনো কাজিন কিভাবে যে স্বপ্ন লোপাট করেছিল তা টেরই পাচ্ছিলাম না। সময় গড়ালে অবশ্য সবকিছু পরিষ্কার হয়ে গেল। শৌখিন তোমার শরীর বহন করে ছুটে চলছিল দূর দিগন্তে, কখনো কখনো তীব্র গাড়ি জট আর বিরক্তময় গরম ঘামের গন্ধ আমাদের মুখে পড়া কল্পনা গুলোকে নিয়ে গেছে চাঁদপুরের জঙ্গায় কিংবা চানখারপুলের মাংসে। নতুন কোনো দোকানে তোমার অবাধ্য চুল, তাকে তো আর আমার ক্ষুদ্র রুমালে বেঁধে রাখা যায় না। অথচ একথা তুমি কিছুতেই বিশ্বাস করতে চাও না। রাজ্যের বিস্ময় তোমার চোখে, আর আমার হাতে ঠান্ডা পানির মতো। তো এখানে কি পাওয়া গেল? গল্প না নন্দন তত্ত্ব? কথার সৌন্দর্য কিংবা বর্ণনার সৌন্দর্য যদি ধরি, তাহলে বলতে হয় হ্যাঁ, রয়েছে খানিকটা
কল্পনার উপর ভর করে অথবা অভিজ্ঞতা থেকে উপাদান সংগ্রহ করে কবি যখন তার কথারাজি সাজিয়ে তোলেন রঙিন ক্যানভাসে, তখন সবকিছুতে অতিক্রম করে বোধ করি সৌন্দর্যটা সামনে চলে আসে। কেননা কবির প্রধান বিবেচ্য বিষয় হলো নন্দন তত্ত্বের অপার রহস্য। এই যে কথায় কথায় সৌন্দর্যের সঙ্গে আবার রহস্য শব্দটা যুক্ত হয়ে গেল, তাহলে সৌন্দর্য কি রহস্য ঘেরা? আর সাহিত্য কি সাহিত্যিকার অর্থে সৌন্দর্য রহস্য সৃষ্টি করে? সাহিত্যে সব সময় সব ধরনের ঐশ্বর্য চেয়ে ধাতু প্রাধান্য পেয়েছে? ক্ষুধা নিবারণের চেয়ে কি গুরুত্ব লাভ করেছে যৌনতা? আর পেছনেও মনে হয় কাজ করছে রহস্য সৌন্দর্য ভ্রমণের প্রবণতা। মানুষের সৃজনশীলতা, কল্পনা এবং পরিকল্পনার বেশিরভাগ জায়গা দখল করে আছে নারীর শরীর কিংবা পুরুষের দেহভঙ্গি চমৎকারী। শিল্পীর তুলির ছোঁয়া কিংবা কথা কারিগরদের কালির দাগ যত বেশি যৌনতাকে ঘিরে, তার 1% পেটকে আশ্রয় করা হয়নি। এখানে পেটকে আশ্রয় করে হয়নি বলতে, এখানে আপনার যে খাওয়া দাওয়া, যে মৌলিক, যে মানুষের যে দৈনন্দিন যে খাবার খায় সেটার কথা বলা হয়েছে, পেটকে আশ্রয় করে করা হয়নি। কেননা পেটের ভেড়ে ওঠাই আদতে কোনো নন্দন তত্ত্ব নেই। পেটে যখন ক্ষুধা থাকে তখন মানুষের মনে নন্দন তত্ত্ব আসে না। মেদবহুল পেট দেখে আমরা কখনো পুলকিত হই না। সৃষ্টির শুরু থেকে মানুষ প্রগতিশীল, এবং এই প্রগতিশীলতায় সব সম্ভাবনা, যার বাহন হলো ভাষা, সাহিত্য ও শিল্প। আর যেহেতু সাহিত্যকে কল্পনার উপর নির্ভর করে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে কর্ম সম্পাদন করতে হয়, তাই নন্দন তত্ত্ব সৃষ্টির দিকে তার ঝোঁকটা। শিল্পীরা জানেন হাতের নন্দন তত্ত্ব আর কবিতা কিংবা চিত্রকর্মের নন্দন তত্ত্ব এক কথা নয়। ডাল ভাত মাছের সৌন্দর্য নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি না, সময়ও থাকে না। ভাতের সঙ্গে ক্ষুধা দূর করার প্রসঙ্গ থাকায় তা বলাধিকরণ আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। খাদ্যটা সবার জন্য, শিল্প সবার জন্য নয়, এটা কারো কারোর জন্য। আর যেহেতু সাহিত্য বা শিল্প সবার জন্য নয়, উপলব্ধি ও প্রেরণা সমৃদ্ধ মানুষের জন্য, তাই সৌন্দর্যের ভাবনা এখানে ঢুকে পড়েছে সৃষ্টির আদিকাল থেকে। সাহিত্য দিনবৎ সমাজ পরিবর্তনে বিশ্বাসী। সাহিত্যের সৃজনশীল গতিধারা দেখিয়ে দেয় প্রজন্মের বিশুদ্ধ পথ, ভাষা কিংবা ভূখণ্ডের দূরত্ব অথবা সীমা পরিসীমাকে সাহিত্য একবারে পাত্তা দেয়। কাজেই যুগে যুগে এক ভাষার সাহিত্যকর্ম অন্য ভাষায় রূপান্তরিত হয়েছে এবং পাঠককে প্রেরণা ও আনন্দ জুগিয়েছে। যেন সারা দুনিয়ায় মানুষের সাহিত্যের ভুবনে জীবনযাপন, প্রেম, বিরহ কিংবা মিলনের মোহনা, চেতনা প্রকাশে ও অনুভবে নিমিশে এক হয়ে ওঠে। রাজনীতি বা বাণিজ্যের মার পেঁচে যেমনটা হয় না, কেবল শিল্প সাহিত্যেই পারে মানুষকে বিভেদের কাতার থেকে সরিয়ে অভিন্নতার দরজায় হাজির করতে। সাহিত্য সর্বদা স্বাধীনতাকে পছন্দ করেছে, প্রশ্রয় দিয়েছে। মতামত মতামত প্রকাশ করতে কুণ্ঠ বোধ করে না বলে এই মাধ্যমটি হয়ে ওঠে বিবেকের কাছে এক বড় আশ্চর্য পায়। অতি কথন পাণ্ডিত্যের বাহাদুরি কিংবা তত্ত্ব বিতরণ যে থাকে না, সে কথা বলছি না, সেও রয়েছে। মাঝে মধ্যে লেখক বনাম লেখক, সম্পাদক বনাম সম্পাদক কিংবা লেখক বনাম প্রকাশকের দ্বন্দ্ব বা কলম যুদ্ধ আমাদের চোখে পড়ে। এসব বাহাস বিতর্ককে আমরা বরং ভাবতে পারি কালের বারান্দায় শব্দের প্রতিচিহ্ন বলে। মূলত শব্দের ধ্বনি প্রতিধ্বনি গুলো বেজে ওঠে নন্দন তত্ত্বের অপার রহস্য আর ব্যক্তির প্রকাশ প্রচেষ্টার হাত ধরে। নন্দন বিবরণের ভেতর দিয়ে শিল্পী বাঁচতে চায়, বেড়ে ওঠার স্বপ্ন দেখে। 2012 সালে সাহিত্যে নোবেল বিজয়ী বৃহৎ জনগোষ্ঠীর দেশ গণপ্রজাতন্ত্রী চীন দেশের প্রথা বিরোধী এবং নিন্দিত নন্দিত লেখক মোহাম্মদ ইয়ান নোবেল পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে বলেছেন, খুব ছোটবেলায় বই পড়া শুরু করেছি। অনেক বই পড়ার কারণে
সাহিত্যের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। তখনই মনে হয়েছে আমার অনেক কথা বলার আছে। মনে হয়েছে আমার মনের কথা ব্যক্ত করার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্বাধীন মাধ্যম হচ্ছে সাহিত্য। সুতরাং লেখা শুরু করলাম। অবশ্য নিজের ক্ষমতার প্রমাণ দেওয়ার বাসনাও ছিল আমার, নিজের নিয়তিকে বদলে দেওয়ার ইচ্ছেও ছিল। আমিত্বের অহংকার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমিত্বের জয় জয়কার মোহাম্মদ ইয়ানের সাহিত্য যাত্রাকে প্রসারিত করেছে দুনিয়ার সবচেয়ে বড় সাহিত্য সভায়। তিনি চীনের মধ্যপ্রাচ্য পেরিয়ে প্রবেশ করলেন পৃথিবীর বিরাট ক্যানভাসে। চীনের প্রায় 150 কোটি মানুষের ভাষ্যকার থেকে হয়ে উঠলেন বিশ্বের প্রায় 600 কোটি মানুষের কথাকার। এবং আমরা মনে করি তার এই অভিযাত্রার গল্প বা ইতিহাস সৃষ্টির চেয়ে নন্দন ভাবনার দিকে অভিনিবেশ ছিল বেশি। আর সেই নন্দন তত্ত্বের ডানা বেয়ে সাহিত্য স্রষ্টা পৌঁছে গেছেন অনুভবের বিপুল বারান্দায়। চিলির কবি পাবলো নেরুদা একবার বলেছিলেন, তুমি রোজ হেলা করো ব্রহ্মাণ্ডের আলো নিয়ে। লাজুক দর্শনার্থী তুমি এসেছো কুসুম ও জলের রাজ্যে। ওই শুভ্র ধবল মাতা যা শক্ত করে ধরে রেখেছি, যেন পুষ্প 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 স্তবক প্রত্যেক দিন। আমার দুহাতে তুমি তার চেয়েও বেশি। তার পাঠকরা তখন অনুধাবন করেছেন কিভাবে তিনি সৌন্দর্যকে চিন্তার সাথী করেছেন। সৌন্দর্যে আবহগান ছিল নেরুদার ভাবনা প্রকাশ আর চিন্তা বিকাশের বিচরণ। আবার মির্জা গালিবের কবিতা যখন পাঠ করি, আমি কাঁদবো না যদি তোমাকে আরো নিবিড় করে হৃদয়ে ধারণ করি। স্বর্গ ঐশ্বরিক সুন্দর সৌন্দর্যের মধ্যে তোমাকে কেবল আমি চেয়েছি। তখনও আমাদের মনের বারান্দায় ভিড় করে নন্দনবাড়ির বিপুল আনাবলা। গত শতকে ইরানের সর্বাধিক আলোচিত ও প্রভাবশালী নারী চলচ্চিত্র নির্মাতা, প্রথা বিরোধী চিন্তাবিদ ও কবি ফরুক ফারুকজাদের কবিতায়ও আমরা সৌন্দর্যের অপার রহস্যের সন্ধান পাই। তিনি জানাচ্ছেন, শুক্রবার রুগ্ন অলার চিন্তার শীতল একটি দিন, সীমাহীন ও নিষ্ঠুর বিরক্তিকর স্যাঁতসেঁতে একটি দিন। আমার শুক্রবার দুঃখে পরিপূর্ণ, আমার বিবর্ণ বিশ্বাস ও নিষ্ফল প্রত্যাশার শোকে কাতর একটি দিন। সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি এবং যাপিত জীবনের সৃজন স্বাতন্ত্র আর পরিশুদ্ধ গণতন্ত্র চর্চার আহ্বান নিয়ে বিশ্ব পাঠকের কাছে নতুন ভাবে হাজির থাকা পেরুর নোবেল বিজয়ী কথা সাহিত্যিক মারিও ভার্গাস জোসা মানুষের ভাবনার প্রাপ্তিস মানুষের ভাবনার যে একটা মূল যে প্রারম্ভিক যে বিষয়, সেটিকে তিনি সবসময় গুরুত্ব দিয়ে চলেছেন। এখানেও আরব্ধ থেকেছে নন্দন তত্ত্বের অসীম যাত্রা। মানব সভ্যতা, প্রাকৃতিক ও সামাজিক শিক্ষা এবং সাহিত্যিক সত্যিকারের কল্যাণ প্রতিষ্ঠার দিকে ইয়াসার প্রবল ঝোঁক লক্ষ্য করা যায়। প্রকাশিত সাহিত্য সম্পর্কে তিনি সভ্যতার অন্যান্য গতি ও সম্ভ্রম বাহক রূপে বিবেচনা করেছেন। মানুষের বাঁচার অন্যতম সার্বক্ষণিক সঙ্গী উদযাপন হিসেবে, উপাদান হিসাবেও বইকে, পুস্তককে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে মানব স্বাধীনতার অস্তিত্ব যখন সংকটাপন্ন হয়ে পড়ে, তখন মানুষের সৃষ্টিশীলতা সংকুচিত হয়ে যায় এবং সাহিত্য চিত্রকলা খুব ঐশ্বর্যহীন হয়ে পড়ে। অর্থাৎ সাহিত্য ও সৌন্দর্য ভাবনার সঙ্গে মানুষের ব্যক্তিগত সামাজিক মুক্তির প্রসঙ্গ জড়িত। যেমন একজন ব্যক্তি তার সামাজিক ভাবে জীবনযাপন করার জন্য সমাজ, পারিপার্শ্বিক যে পরিবেশ, এদের ভিতরের ভ্রমণ করে চিন্তা প্রকাশের ওখানে প্রবেশ করতে পারে। এভাবে বাসিলার ঘাটে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে থাকা ডলি খালা কতদিন হলো, হয়তো প্রায় 25 বছর কিংবা তার সামান্য কিছু কম। একবার বাপন চক্রবর্তীর কবিতায় পড়েছিলাম, বনগা লাইনে বেজে ওঠে
চাপা বৌদির শরীর। আচ্ছা ডলি খালা, তোমার শরীর কি সেদিন মৃত ছিল অথবা অচল? আমরাও ঠিক মনে পড়ে না, মানে আমাদেরও ঠিক সেই বিষয়টা মনে পড়ে না। কিংবা রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় তুমি গভীর চোখ আমার চোখে যখন মেলে ধরেছিলে, তখন কি তোমার শরীর জেগে উঠেছিল গোপনে? সেসব কতদিন আগেকার কথা মনে আছে ডলি খালা? একদিন সন্ধ্যায় ইলেকট্রিসিটি অফ হলে তুমি ভয় পেয়েছিলে, আঁকড়ে ধরেছিলে আমার শরীর। আমার ভেতর তখন মরা বাঁশের বাঁশি ভেদ করে কালো মেঘের বৃষ্টি নেমেছিল। যতদূর মনে পড়ে কেবল এইটুকু ভাবতে পারি, আজ এতকাল পর তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, সত্যি কি সেদিন ওই হঠাৎ নিঝুম অন্ধকারে ভয় পেয়েছিলে তুমি? নন্দন তত্ত্ব সাহিত্য, সাহিত্য নন্দন তত্ত্ব যেভাবে বলি না কেন, মানুষের বাঁচার উপাদান হিসেবে এই দুটি শব্দ ও ভুবনকে আমরা বাদ দিতে পারি না কোনো মতেই। একবার ভেবে দেখুন তো, প্রকৃতির মতো অসামান্য শোভা থাকতে, এই সমুদ্র নদী পর্বত আকাশ প্রভৃতির অপরূপ শোভা থাকতে, মানব মনের নন্দন ভাবনা ও তা প্রকাশের প্রয়োজনটা কেন পড়লো? সবই তো রয়েছে চারপাশে, অভাবটা তাহলে কিসের? পেটে না মনে? আর হ্যাঁ, নন্দনের সকল কারবার ও পদ্ধতি ওই মনের ভিতর বাড়ির অলিতে গলিতে সীমাবদ্ধ প্রসারিত। মন যার কাছে প্রাধান্য পায়নি, শরীরকে সে চিনতে পারেনি, কখনোই চিনতে পারে। আর মন ও শরীর যেখানে বিবেচনার বাইরে, সেখানে সাহিত্য নন্দন তত্ত্ব দূরের বাতিঘর মাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে নন্দন তত্ত্বের গুরুত্বটা একটু জানলেন। আমরা শিল্পকলায় নন্দন তত্ত্বের গুরুত্বটা কতটুকু, এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু ওই প্রশ্ন উত্তরটা লিখতে গেলে আপনার সাহিত্যে নন্দন তত্ত্বের গুরুত্ব কতখানি সেটা আগে জানতে হবে। কারণ সাহিত্য থেকেই শিল্পকলা, সাহিত্য থেকেই বর্তমান সময়ে যেসব শিল্পকর্মগুলো তৈরি হচ্ছে। আপনি যে যত বেশি সাহিত্য, বিভিন্ন বিষয়, অলৌকিক ঘটনা, মানুষের চিন্তা ভাবনা নিয়ে যে যত চিন্তা করবে, বাইরের জগৎ, নান্দনিক জগৎ নিয়ে যে যত চিন্তা করবে, কল্পনার জগৎ নিয়ে, সে তত ভালো ছবি হবে, তার ছবির ভিতরে নান্দনিকতা তত বেশি থাকবে। সুতরাং আপনারা একটু চিন্তা ভাবনা করে ছবি অঙ্কন করেন। ছবি অঙ্কনের সময় আপনার একটা দৃশ্যচিত্র আঁকার সময় তার ভিতরে নান্দনিক যে ভাবটা, নন্দতত্ত্বের যে ভাবটা, সেটা ফুটাই তোলার চেষ্টা করে। একটা ছবি শুধু ছবি না, একটা ছবি কিন্তু একজন শিল্পীর গল্প, তার একটা ভাষা। এই সাহিত্যিকরা কিভাবে নন্দন তত্ত্ব ফুটিয়ে তুলছে? সাহিত্যিকরা কথা রসের মাধ্যমে, মাধ্যমে কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে তার মনের চিন্তা ভাবনা, তার যে নান্দনিকতা সেটা ফুটিয়ে তুলছে। তার চিন্তা কল্পনাকে লেখার মাধ্যমে সাহিত্যে রূপ দিচ্ছে, তার ভিতরে সে নন্দনতত্ত্ব সৃষ্টি করছে। আর একজন শিল্পী, একজন চারুশিল্পী কি করে? অঙ্কনের মাধ্যমে সে তার গল্প, সে তার মনের কল্পনা, অভিব্যক্তি, মনের ভাষাকে প্রকাশ করে। আপনি যদি কথা না বলতে পারেন, যদি আপনি ছবি আঁকতে পারেন, আপনার দিন ভালোভাবে চলে যাবে। কারণ ছবি আঁকাও একটা ভাষা, ছবি আঁকাও একটা ভাষা, সাহিত্য একটা ভাষা। আপনি কথা বললেন না, কিন্তু আপনি লেখনের মাধ্যমে সেটা প্রকাশ করলেন, এটা একটা মাধ্যম, ভাব প্রকাশের একটা মাধ্যম। আমরা নন্দনতত্ত্বের গুরুত্ব নিয়ে আরো একদিন আলোচনা করব। এই যে আমাদের শিল্পকলার ক্ষেত্রে নন্দনতত্ত্ব গুরুত্ব কতখানি, চিত্র অঙ্কনের ক্ষেত্রে, চারুকলার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করব। এই আজকে যে আমি বিষয়টি পড়াইছি, আপনারা একটু সুন্দর করে রিডিং পড়ে রাখবেন, অথবা যারা ক্লাস মিস করছেন ক্লাসটা একবার রেকর্ড দেবো, রেকর্ডটা শুনবেন, তাহলে হবে। এই শিট কেউ প্রিন্ট করবেন না, জাস্ট শুধু জানার জন্য যে সাহিত্যে নন্দনের গুরুত্ব কতখানি।
এই নন্দনতত্ত্বের গুরুত্ব সাহিত্য যতখানি, এই চিত্রকলার ক্ষেত্রেও তার থেকে বেশি ছাড়া কম না। তো যে সাহিত্যে নন্দনতত্ত্বের গুরুত্বটা বুঝতে পারবে, সে শিল্পকলায় অটোমেটিকলি এই বিষয়টা ফুটাই তুলতে পারবে। যদি কেউ মনে করে যে আমি শিল্পকলায় নন্দনতত্ত্বের গুরুত্ব কতখানি, আমি ওটা পড়বো না, আমি সাহিত্যের নন্দনতত্ত্বটা এটা পড়বো, এইটা ওখানে উপস্থাপন করবো, আপনি আরো বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা আজকে জেনে গেলেন, শিল্পকলা সবার জন্য না, শিল্পকলা সবার জন্য না। কারণ শিল্পকলা হলো যারা মনের সাধনা করে তাদের জন্য, যারা কল্পনা মনের সাধনা করে তাদের জন্য, পেট চালানোর জন্য না। আপনার পেটে যদি খোলা থাকে, আপনার সামনে এসে যদি বলা হয় যে ছবিটা কেমন হয়েছে, সে বলবে আগুনের মতো, কারণ তার পেটের ভিতরে আগুনের মতো দাও দাও করে জ্বলছে, ক্ষুধার যন্ত্রণা। সে বলবে ছবিটা কেমন হয়েছে, এই লেখাটা কেমন হয়েছে, সে বলবে ঝলসানো রুটির মতো, ফুটান্ত পানির মতো, যা খাওয়া যায় না। তার কাছে এইগুলো আকাশের চাঁদ মনে হবে। এজন্য নন্দন তত্ত্বের বিষয়টা হলো আপনার ভরা পেটে, মন মাইন্ড যখন আপনার সুন্দর সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, তখন এই নন্দন তত্ত্ব বিষয়টা, এই সাহিত্য, শিল্পকর্ম, চিত্রকর্ম, এগুলো আপনার মাথার মধ্যে ঢুকবে। আর একবার যদি আপনি একদিন ঢুকতে পারেন, আপনার লাইফ সেটেল, আপনি সবকিছু দেখবেন গুছানো, সাজানো গোছানো, একদম একটা নিয়ম তান্ত্রিক ভাবে চলছে, সবকিছু নিয়ম মেনটেন করে চলছে। যার ভিতরে শিল্পবোধ আছে, সে কোনো অন্যায় কাজ করতে পারে না। যার ভিতরে শিল্পবোধ আছে, সে সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে চলে, সে বাইরের কখনো ঝামেলায় জড়াতে চায় না। একজন শিল্পী মনা মানুষ, যার ভিতরে সংস্কৃতি মনা ভাব আছে, সে দেখবেন যে সব সময় চেষ্টা করবে ঝামেলা থেকে দূরে থাকার জন্য, কোনো ঝামেলায় জড়াতে চায় না। সে নিরিবিলি পছন্দ করে, শান্তি পছন্দ করে, অশান্তির কোনো কিছু সে পছন্দ করে না। এই বিষয়গুলো আপনাদেরও চর্চা করা উচিত। শান্তি সবার মধ্যে বজায় থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য।